বাবা আমাকে একজন মানুষ হতে বলেছিলেন যে পৃথিবীতে তুমি এমন মানুষ হবা যাতে তোমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। বিসিএস এর বিষয়ে অনুপ্রেরণা কে ছিল? আসলে তেমন কোনো অনুপ্রেরণা, সবাই পরীক্ষা দিচ্ছে আমিও দিলাম, এই ধরনের একটা বিষয় ছিল। মূলত আমি যখন তরুণ ছিলাম আসলে কখনো বিসিএস দিয়ে আমি অফিসার হব এটা চিন্তা করিনি। আমার উদ্দেশ্য ছিল যে আমি সাগর পাড়ের ছেলে হিসাবে সমুদ্র আমাকে টানতো এবং সমুদ্র আমাকে রহস্যময় মনে হতো এবং সেই কারণে সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আমার উদ্দেশ্য ছিল যে আমি ভবিষ্যতে একজন গবেষক হব এবং সমুদ্রের অজানা রহস্যকে উন্মোচন করব। মূলত আমার উদ্দেশ্য ছিল গবেষণার ধর্মী কোনো কাজে নিজেকে ব্যপ্ত রাখবো। তো বন্ধুবান্ধব পরীক্ষা দিচ্ছে, আমিও তাদের সাথে পরীক্ষা দিয়েছি, তো আমারটা হয়ে গেল, যোগদান করে ফেললাম। অনেকটা এরকম। আমি যখন পড়তাম যে সারা বিশ্বে সমুদ্র সম্পর্কে মানুষের জ্ঞান মাত্র 5% এবং বঙ্গোপসাগর সম্পর্কে মানুষের জ্ঞান নাকি 1%-এরও কম, তখন আমার মনে হয়েছিল না, আমি এই জ্ঞানের রাজ্যে বিচরণ করব এবং এখানে যে অজানা রহস্যটুকু আছে সেটিকে উন্মোচন করব। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার। মিস্টার বেলাল, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি শুধু একজন সচিব নন, আপনি একজন সমুদ্র বিজ্ঞানী। আমাদের নীল অর্থনীতি নিয়ে অনেক কথা হয়, আমাদের সম্ভাবনাগুলো এখনও কেমন? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে 2012 এবং 2014 সালে ভারত এবং মায়ানমারের সাথে সমুদ্রের যে বিরোধ রয়েছে সেটি নিষ্পত্তি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে, এবং আমরা 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার মালিক হয়েছি। আমরা মূলত এখন পর্যন্ত যে সমুদ্র, আমাদের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, যে 710 কিলোমিটার ব্যাপী যে উপকূল রয়েছে, তার থেকে আমরা খুব উপকূলীয় এলাকায় সাধারণত মৎস্য আহরণ করে থাকি। আমরা সর্বোচ্চ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আমাদের যান্ত্রিক এবং অযান্ত্রিক নৌযানগুলো বিচরণ রয়েছে। আমরা কিন্তু এখনও যে বৃহৎ আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে এই সংক্রান্ত বিষয়ে আমাদের খুবই কম জানা আছে, এবং আমরা তথ্য উপাত্তে যা জানি যে বঙ্গোপসাগর হচ্ছে অফুরন্ত সম্পদের আধার। আমরা মাত্র সুনীল অর্থনীতির পথে যাত্রা শুরু করেছি। এখনও আমাদের যে অফুরন্ত সম্পদ রয়েছে সেগুলোর অনুসন্ধান করা, আহরণ করা এবং সেটি কাজে লাগানোর যে পদ্ধতি, সেখান থেকে আমরা এখনও সেই জায়গাতে পৌঁছতে পারিনি। আমাদের উপকূলীয় অঞ্চলে শুধু মৎস্য নয়, আরও কিছু অপ্রচলিত পণ্য রয়েছে যেগুলো খুবই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যেমন সিউইড রয়েছে, আমরা যেটি নিয়ে সিউইড কালচার করতে পারি, ভ্যালুয়েট করতে পারি এবং $1 বিলিয়ন একটি বৈদেশিক বাণিজ্য রয়েছে, সেই জায়গাতে আমরা অগ্রসর হতে পারি। শামুক রয়েছে, ঝিনুক রয়েছে, ওয়েস্টার রয়েছে, যেগুলি উপকূলীয় অঞ্চলে আমাদের চাষাবাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের যে কোস্টাল একুয়াকালচার রয়েছে সেটিকেও কিন্তু এখনও পর্যন্ত ইন্টেন্সিভ পদ্ধতিতে চাষাবাদ হয়। সেখানে সেটাকে আমরা সেমি ইন্টেন্সিভ বা ইন্টেন্সিভ বা সুপার ইন্টেন্সিভ পরিণত করতে পারি। মৎস্য সম্পদের ক্ষেত্রে, সামুদ্রিক মৎস্য সম্পদের ক্ষেত্রে ব্যাপক একটি পরিবর্তন ঘটে যাবে। এখন পর্যন্ত আমাদের উপকূলীয় এলাকায় যেসব গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে সেখানে আমরা মাত্র উপকূলীয় এলাকায় 4টি মৎস্যক্ষেত্র সন্ধান সম্পর্কে আমরা জানি, কিন্তু গভীর সমুদ্রে আমাদের যেই সম্পদ রয়েছে সেটি নিয়ে যেই গবেষণা করে তথ্যপত্র এখন আমরা সংগ্রহ করতে পারিনি। আশা করছি অচিরেই আমরা আমাদের যে গভীর সমুদ্র রয়েছে সেখানে আমাদের নতুন নতুন মৎস্যক্ষেত্র কোথায় আছে সেটিকে আমরা অনুসন্ধান করে বের করতে পারবো এবং সেখান থেকে আমরা যথেষ্ট সুফল নিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের জানেন যে আমাদের বঙ্গোপসাগরে টুনা ফিশের একটি বিচরণ রয়েছে। এই টুনা ফিশ সংগ্রহ আহরণ করার জন্য যে দক্ষ জনশক্তি সেটি এখনও কিন্তু গড়ে ওঠেনি। আমরা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে 2টি টুনা সংগ্রহ করার জন্য 2টি জাহাজ আমদানি করার উদ্যোগ নিয়েছি। আমরা কিছু দক্ষ জনবলকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং আমরা অচিরে আশা করছি যে গভীর সমুদ্র থেকে টুনা আহরণ করে আমরা জাতিকে দেখাতে পারবো এবং যারা আপনার উদ্যোক্তারা আছেন তারাও এখানে উৎসাহিত হবেন এবং এই টুনা ফিশারিজকেও যদি আমরা তৈরি করতে পারি, সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেখানে অর্থনীতিতে একটা বিপুল সম্ভাবনার দ্বার রয়েছে। শুধু টুনা নয়, গভীর সমুদ্রের টুনার সাথে সমজাতীয় কিছু পেলাজিক ফিশারিজ রয়েছে আমাদের এখানে। সার্ডিন জাতীয় মাছ আছে, সেল ফিশ আছে, যেগুলোকে আমরা এখনও কিন্তু বাণিজ্যিকভাবে আহরণ করছি না। 2-1টি হয়তো বা আমাদের এর সাধারণ জালে ধরা পড়ছে, কিন্তু যে বিশাল সম্পদ রয়েছে সেটি কিন্তু আহরণ করার আমরা এখনও উদ্যোগী হতে পারিনি, কারণ আমরা এখনও গভীর সমুদ্রে মূলত মাছ ধরার উপযোগী সেই দক্ষ জনবল কিংবা উদ্যোক্তা আমরা এখনও পাইনি। আমরা আশা করছি যে অচিরেই যদি আমরা
এই গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণের জন্য দক্ষ জনশক্তি পাই, উদ্যোক্তা পাই এবং সরকারিভাবে আমরা যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা আমরা যদি করব আশা করছি। এবং এক্ষেত্রে আমরা শুধুমাত্র সুনীল অর্থনীতির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে মৎস্য সম্পদ দিয়েই আমরা দেশের অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন ঘটাতে পারবো বলে আমরা আশা করছি। আপনি 13তম বিসিএসের একজন মেধাবী কর্মকর্তা, আপনি উঠে এসেছেন দ্বীপ জেলা সন্দ্বীপ থেকে। কেমন ছিল আপনার শৈশবের দিনগুলো? মূলত আমার সন্দ্বীপে আমার শৈশবের খুব স্বল্প সময় কেটেছে। এরপরে তো সেখানে নদী ভাঙন ছিল, বাড়িঘর ভেঙে যেত তখন, যেটা এখন নেই। আমরা মূলত আমাদের পূর্বপুরুষরা সন্দ্বীপ থেকে তখন এই নদী ভাঙনের কারণে চট্টগ্রামে চলে আসে এবং চট্টগ্রাম হালি শহরে সেখানে আমরা স্থায়ীভাবে বসবাস শুরু করি এবং আমার শৈশবটুকু চিটং শহরেই কাটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি বিসিএসে যোগদান করি। সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, মাঝে আপনি কিছুদিন সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে আপনার শিক্ষকতায় গেলে আরও অনেক কিছু করা হতো? মূলত আমি সরকারি চাকরিতে যোগদান করলেও আমি চাকরি শুরু থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রমের সাথে নিজে যুক্ত ছিলাম এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে আমার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এরপরে একসময় ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে এটার হাল ধরি এবং অনেকগুলো গবেষণা কাজ, প্রাথমিক বেসলাইন ডাটার কাজ আমি সরাসরি বিজ্ঞানীদের সাথে যুক্ত থেকে কাজ করি। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, শিক্ষক হলে হয়তো বা এক ধরনের মানব সম্পদ তৈরিতে এক ধরনের ভূমিকা রাখতে পারতাম। আর এখন নীতি নির্ধারক পর্যায়ে এসে যেহেতু মাঠ পর্যায়ে সমস্যাগুলো সম্বন্ধে আমার ন্যূনতম ধারণা আছে, এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি এগুলোকে অ্যাড্রেস করে আমি এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আরও বেশি কাজ করতে পারবো বলে আমার কাছে মনে হয়। এখন তো দায়িত্ব নিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মতো একটা বড় মন্ত্রণালয়, সেখানে চ্যালেঞ্জগুলো কী কী? আমার চ্যালেঞ্জ বলতে আসলে কি, আমরা এই যে মৎস্য এবং প্রাণী সম্পদের যে বর্তমান যে অবস্থা, যে উৎপাদন, সেটিকে আমরা দ্বিগুণ করতে চাই। তো একদিকে জনসংখ্যা বাড়ছে, কৃষি জমির পরিমাণ কমে আসছে, জলভূমির পরিমাণ কমে আসছে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন হচ্ছে, আপনার লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে, তারপরে আপনার হাওরের পরিমাণগুলো কমে আসছে, আমাদের বৃহৎ যে সুস্বাদু জলভূমির যে ভাণ্ডার কাপ্তাই লেক, সেটি দেখা যাচ্ছে যে আপনার প্রায় অর্ধেকে নেমে এসেছে আয়তন, পানির পরিমাণ কমে যাচ্ছে। এই এবং পরিবেশ দূষণ হচ্ছে, প্লাস্টিক দূষণ হচ্ছে, কীটনাশকের দূষণ হচ্ছে, এগুলি হচ্ছে যে মূলত একটি বড় একটি চ্যালেঞ্জ এই মৎস্য সম্পদের ক্ষেত্রে। তো এরপরেও আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা এবং জনগণকে সচেতন করা, নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং যে সকল জলাশয়গুলো আছে সেগুলোকে মাছের বিচরণ উপযোগী পরিণত করা, নতুন নতুন অভয়াশ্রম তৈরি করা, মাছের নতুন জাত তৈরি করা এবং জলবায়ু সহিষ্ণু জাতগুলো তৈরি করে যাতে ওরা খাপ খেয়ে নিতে পারে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা। এই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই চালু হচ্ছে এবং এগুলিকে আমি আরও ব্যবহার করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত যেই অভিঘাতগুলো আমাদের কাছে আসবে এবং পরিবেশ বিপর্যয়গত যে বিষয়গুলো সামনে আমাদের আসবে সেগুলোকে মোকাবিলা করে কীভাবে আমার মৎস্য খাতটাকে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, সেটি হচ্ছে আমাদের বড় একটি চ্যালেঞ্জ। মিঠা পানি মাছ উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় পর্যায়ে উঠে এসছে। ভারতের পরপরই বাংলাদেশ এবং চীনকে সে টপকে এসছে। এরপরে আপনাদের লক্ষ্য কি? আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে এই যে মাছের উৎপাদন যেটি আছে সেটি যাতে বিশ্বে আমরা 1 নম্বরে পৌঁছতে পারি এবং বর্তমান যে উৎপাদন মাছের যে আছে সেটিকে আমরা যাতে দ্বিগুণ করতে পারি। সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য হবে যে আমাদের যে সকল মাছগুলো হারিয়ে গেছে আমাদের এখানে, আমাদের নিজস্ব যে প্রজাতিগুলোকে, সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে জলবায়ু সহিষ্ণু প্রজাতি হিসাবে রূপান্তর করা এবং আমাদের কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, যেগুলো চাহিদা রয়েছে দেশে, সেগুলো জাত উন্নয়ন করা এবং এগুলোকেও যাতে জলবায়ু সহিষ্ণু জাতি হিসেবে আমরা রূপান্তর করতে পারি সেভাবে উদ্যোগী হওয়া। আবার যে সকল এক টুকরো জলাশয় আমরা ফেলে রাখতে চাই না, সেখানে যাতে মাছের অন্তত বিচরণ থাকে এবং এই জাতি একসময় মাছে ভাতে বাঙালি ছিল এবং আমরা চাই যে মাছে ভাতে বাঙালি হিসাবেই এই জাতি আবার প্রতিষ্ঠিত হোক, ফিরে আসুক এবং এখানে কোনো ধরনের সংকট
বা আমরা চাই না, এবং আমরা আশা করছি যে আমরা যে সকল নতুন নতুন প্রজাতির উদ্ভাবন করছি এবং জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি করতে পারছি, নতুন নতুন উদ্যোক্তারা এগিয়ে আসছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা করছি, আমরা আশা করছি একদিন বিশ্বে প্রথম স্থান অধিকার করবো আমরা অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য চাষের মাধ্যমে। সরকারের একটা চ্যালেঞ্জ থাকে সবসময়, বিশেষ করে পুষ্টি এবং আমিষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বাজারে গেলে মানুষজনের দিনকে দিন যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, গরুর মাংসটা আস্তে আস্তে খুব সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আবার খামারিদেরকেও তাদেরও চ্যালেঞ্জ থাকে যে গোখাদ্যের দামের সাথে সব কিছু মিলিয়ে দুগ্ধ এবং মাংসের দামটা সহনীয় রাখাটাও তাদের জন্য বড় চ্যালেঞ্জের। পাশাপাশি পোলট্রি সেক্টর নিয়ে অস্থিতিশীলতা রয়েই যায়, ডিমের দাম বাড়ছে না সেই তুলনায় আবার খাবারের দাম বাড়ছে। সব কিছু মিলিয়ে এই যে প্রান্তিক খামারি এবং চাষিরা যারা তাকিয়ে আছে আপনাদের দিকে, তারা এই বাজেটের পরে কী ধরনের নীতি সহায়তা কামনা করতে পারে? আমরা ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন যে আমাদের কিছু গোখাদ্যের বা পশু খাদ্যের দাম বেড়েছে। তো স্বাভাবিকভাবে দাম বাড়লে সেটি মূল্যের উপর একটি প্রভাব পড়ে। সেজন্য আমরা চেষ্টা করছি কিছু উন্নত জাতের ঘাস যাতে আমরা এই দেশেই চাষাবাদ করতে পারি, সেই কারণে সেই বিষয়ে গবেষণা চলছে। ইতিমধ্যে আমরা লবণ সহিষ্ণু 2টি জাত আমরা আবিষ্কার করেছি এবং সেটি খুব দ্রুত কৃষকদের মাঝে সেটি বিতরণ করা হবে, হস্তান্তর করা হবে। এছাড়া জলবায়ু সহিষ্ণু যে কিছু ঘাসের সম্বন্ধে গবেষণা চলছে, যেমন বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে ও অধিক তাপমাত্রার মধ্যে ঘাসের উৎপাদনও ব্যাহত হয়। সেই কারণে আমরা প্রায় 2টি মতো জাত আমরা ইতিমধ্যে উদ্ভাবন করেছি, যেটা অতি সহসা আমরা কৃষকদের মধ্যে হস্তান্তর করতে পারব। এবং খাদ্যের দাম কমিয়ে আনার জন্য আমরা কিছু প্রযুক্তির এখানে উদ্ভাবন করছি, নিজস্ব কিছু খাদ্য উৎপাদনের প্রক্রিয়া আমরা রয়েছি, যেগুলো অচিরে আমরা কৃষকদের মাঝে হস্তান্তর করতে পারবো। এবং আশা করছি যে আমরা যদি পশু প্রাণী পোলট্রি খাদ্যের দামটুকু আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা যদি এখানে কিছু উন্নত প্রযুক্তি যদি আমরা হস্তান্তর করতে পারি, আস্তে আস্তে ধীরে ধীরে সেটি মানুষের ক্রয় ক্ষমতার ভিতর চলে আসবে এবং মানুষের সহনশীল ক্ষমতা চলে আসবে। এছাড়া আমরা কিন্তু মূলত এখন কিন্তু আমরা যে পোলট্রি ক্ষেত্রে আমরা যে অবদান রেখেছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, তাতে কিন্তু খেয়াল করবেন যে আমাদের এখন এই যে কোরবানির পশু আমদানি করার জন্য বাইরে থেকে আমদানি করার প্রয়োজন হচ্ছে না। বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের উদ্বৃত্ত রয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা মাংস, ডিম, এগুলিতে কিন্তু আমরা এখন মাছ, এগুলিতে স্বয়ংসম্পূর্ণ। দুধে আমাদের কিছুটা সংকট রয়েছে এবং এটিও আমরা সহসা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি, যে যাতে দুধের চাহিদাও মানুষের কাছে স্বয়ংসম্পূর্ণ হয়। আরেকটি বিষয় হচ্ছে দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের ব্যাপারে আমাদের দেশের মানুষের তেমন কোনো আগ্রহ আমরা দেখি না এবং খুব কম তারা গ্রহণ করে। অথচ একটা মেধাবী জাতি গঠন করতে হলে দুধ, ডিম, মাংসের তো কোনো বিকল্প নেই। তো 2041 সালের মধ্যে আমরা একটা উন্নত জাতি হিসাবে পরিণত করতে চাই আমাদেরকে। সেক্ষেত্রে আমাদের একটা মেধাবী জাতিরও প্রয়োজন আছে। সেই মেধাবী জাতির জন্য এই প্রাণীজ প্রোটিন এবং আমিষের কোনো বিকল্প কিন্তু নেই। সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং অচিরে আশা করছি যে আমরা একটা পর্যায়ে পৌঁছে যেতে পারব। আপনি যখন তরুণ, আপনার কি তখনই স্বপ্ন ছিল যে বিসিএস দিয়ে একসময় সচিব হবেন? আমি যখন তরুণ ছিলাম আসলে কখনো বিসিএস দিয়ে আমি অফিসার হব এটা চিন্তা করিনি। আমার উদ্দেশ্য ছিল যে আমি সাগর পাড়ের ছেলে হিসাবে সমুদ্র আমাকে টানতো এবং সমুদ্র আমাকে রহস্যময় মনে হতো এবং সেই কারণে সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আমার উদ্দেশ্য ছিল যে আমি ভবিষ্যতে একজন গবেষক হব এবং সমুদ্রের অজানা রহস্যকে উন্মোচন করব। আমি যখন পড়তাম যে সারা বিশ্বে সমুদ্র সম্পর্কে মানুষের জ্ঞান মাত্র 5% এবং বঙ্গোপসাগর সম্পর্কে মানুষের জ্ঞান নাকি 1%-এরও কম, তখন আমার মনে হয়েছিল না, আমি এই জ্ঞানের রাজ্যে বিচরণ করব এবং এখানে যে অজানা রহস্যটুকু আছে সেটিকে উন্মোচন করব। সেই কারণে মূলত একজন গবেষক হওয়ার ইচ্ছে ছিল। বিসিএসের বিষয়ে অনুপ্রেরণা কে ছিল? আসলে তেমন কোনো অনুপ্রেরণা, সবাই পরীক্ষা দিচ্ছে আমিও দিলাম, এই ধরনের একটা বিষয় ছিল। মূলত আমার উদ্দেশ্য ছিল গবেষণার ধর্মী কোনো কাজে নিজেকে ব্যপ্ত রাখবো। তো বন্ধুবান্ধব পরীক্ষা দিচ্ছে, আমিও তাদের সাথে পরীক্ষা দিয়েছি, তো আমারটা হয়ে গেল, যোগদান করে ফেললাম, অনেকটা এরকম ব্যাপারটা ছিল। বাবা ছিলেন একজন শিক্ষক, তার আদর্শ কতটা আপনার ভেতরে বহমান? বাবা আমাকে একজন মানুষ হতে বলেছিলেন, যে পৃথিবীতে তুমি এমন মানুষ হবা যাতে তোমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। তো আমার বাবার অনুপ্রেরণার প্রেক্ষিতে কিন্তু যেহেতু উনি শিক্ষক ছিলেন, পড়ালেখার প্রতি নিবিষ্ট ছিলাম এবং এখনও নিজেকে আমি একজন ছাত্রই মনে করি। মূলত প্রতিনিয়ত অধ্যয়ন করতে ভালো লাগে এবং গবেষণাধর্মী কাজের প্রতি আমার এখনও আগ্রহ রয়েছে এবং আমি নিজেকে এখনও প্রকৃতি বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে মনে করি। এই একটা সময় তো অবসর নিতে হবে,
সিভিল সার্ভিস থেকে, তখন পরিকল্পনা কি শিক্ষকতায় ফিরে যাওয়া? আমার তখন পরিকল্পনা হচ্ছে যে আসলে সেভাবে ভাবিনি, তবে সারা জীবন আমি একজন প্রকৃতি বিজ্ঞানের ছাত্র হিসেবে থেকে যেতে চাই এবং গবেষণাধর্মী কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই যতদিন বেঁচে আছি। আজকে যারা শিক্ষার্থী, যারা নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, তাদের জন্য আপনার টিপস কি থাকবে? আমি শুধু একটি কথা বলবো যে আসলে দোলনা থেকে কবর পর্যন্ত পড়ালেখার কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করতে হবে, আহরণ করতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে এবং প্রতিনিয়ত অধ্যয়নের সাথে যুক্ত থাকতে হবে। পৃথিবী দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে, নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন ধ্যান ধারণার উদ্ভব হচ্ছে, এগুলির সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে। আর যদি আমরা খাপ খেয়ে দিতে না পারি পরবর্তীতে যে পরিস্থিতির সাথে, পৃথিবীতে যে প্যারাডাইম শিফট করছে প্রতিনিয়ত, এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারলে নিজেকে পিছিয়ে থাকতে হবে। ফলে অধ্যয়ন করতে হবে এবং বৈশ্বিক যে পরিবর্তন সেটির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে এবং নিজেকে স্মার্ট এবং উন্নত নাগরিক হিসাবে তাকে নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ পর্যন্ত আপনার জীবনের সেরা অর্জন কোনটা? এ পর্যন্ত সেরা অর্জন বলতে আসলে তেমন কিছু ভাবিনি, তবে চাকরি জীবনের সর্বোচ্চ পর্যায়ে এসেছি এবং রাষ্ট্র সরকার আমাকে মূল্যায়ন করেছে। এটি আমার কাছে এখন পর্যন্ত, নিজের ব্যক্তি জীবনে যদি ভাবি তাহলে এটি সেরা অর্জন মনে হয়। আর সামাজিকভাবে বা বিজ্ঞানীদের সাথে মিশে আমি কিছু কিছু বিভিন্ন ক্ষেত্রে ছোটোখাটো অবদান রাখতে পেরেছি। সেগুলোকে আমার মনে হয় অনন্য অর্জন, যেগুলো আমি চলে যাওয়ার পরেও পৃথিবী থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে আমার নামটি হারিয়ে যাবে না অন্তত বিভিন্ন গবেষণা জার্নাল থেকে। সেটি আমার অর্জন বলে মনে হয়। নিজের জীবন নিয়ে কোনো অপ্রাপ্তি? তেমন কোনো অপ্রাপ্তি আমার নেই। আমি মানুষের সেবা করে যেতে চাই এবং জনগণের সেবা করেই আমার জীবনের শেষ দিন পর্যন্ত অতিবাহিত করতে চাই। আপনি একজন সমুদ্র বিজ্ঞানী এবং আপনার জীবনটা ঘিরে আপনার আশেপাশেই সমুদ্র। আমি বলছি, যেমন আপনি যখন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান ছিলেন, মহাপরিচালক, তখনও সমুদ্রের পাড়ে রামুতে আপনার অফিস ছিল এবং আপনার কর্মজীবনটা শুরু হয়েছিল কক্সবাজার থেকে, আমি যদি ভুল না করি। মনে পড়ে সেই সব দিনের কথা যখন আপনি একজন নবীন কর্মকর্তা? আমি যখন যোগদান করি এর কিছুদিন পরে আমার ইচ্ছেই ছিল আমি সাগর পাড়ে কাটিয়ে দিব। সেই কারণে একদম চাকরি জীবনের 2 বছরের মাথায় আমাকে যখন সহকারী কমিশনার হিসাবে ভূমি হিসাবে পোস্টিং দেওয়া হয়, তখন আমি স্বেচ্ছায় কিন্তু টেকনাফকে বেছে নিয়েছিলাম। কারণ ছাত্র জীবনে আমার সেন্ট মার্টিন নিয়ে আমার কিছু গবেষণা ছিল। তো আমি চিন্তা করেছি আমি একদিকে চাকরি করব আর সেন্ট মার্টিনের কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করব। সেই হিসাবে আমি ওখানেই থেকে যাই। এরপর আমার কিছু কাজ ছিল আর্টিমিয়া নিয়ে, ব্রাইন শিম্প যেটা বলে, সেটা আর্টিমিয়া নিয়ে। তো আর্টিমিয়ার কাজটা আমি ছাত্র জীবনে করেছিলাম চকরিয়া অঞ্চলে। তো আমার সেন্ট মার্টিনে কিছু তথ্যপত্র সংগ্রহ করার পরে যখন আমার সময় পার হয়ে গেল, তখন আমি বিএ কমিশনারকে বললাম, স্যার আমি সাগর পাড়েই থাকবো এবং আমি আর্টিমিয়া চাষ করেছিলাম আমি এক সময় চকরিয়াতে এবং ম্যানগ্রোভ অঞ্চলে, সেখানে আমি স্যার একটু কিছুদিন কাজ করতে চাই। ফলে আমি সেখানে আবার গিয়ে কাজ করেছি। তো ঘুরে ফিরে কিন্তু আমি সাগর পাড়েই থেকেছি মূলত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য। পরবর্তীতে দেখা গেছে এই চাকরি জীবনের পাশাপাশি কিছু ডাটা কালেকশনের ফলে আমার বেশ কিছু আন্তর্জাতিক গবেষণা হয়ে গেছে এবং সেগুলি পরবর্তীতে আমরা বিভিন্ন গবেষকদের সাথে যুক্ত হয়ে আমরা এটা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশও করেছি। ফলে একদিকে আমার চাকরিও যেমন হয়েছে এবং পাশাপাশি আমার কিছু বেসিক ডাটাও আমার কাছে তৈরি হয়েছে এবং এখনও আমি কিন্তু এখানে বসে থেকেও আমি যে কোনো কিছু হলে আমি বুঝতে পারবো যে আমার যে দেশের কক্সবাজার অঞ্চলের উপকূলীয় অঞ্চলে অবস্থাটা কী। তো এখানকার যে সকল তথ্য উপাত্তগুলো আমার চাকরি জীবনের পাশাপাশি আমার সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়েছে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই প্রত্যাশা রাখছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।